বিসমিল্লাহ রহমান রহিম। স্নেহের ছাত্র ও ছাত্রীবৃন্দ, আজকে তোমাদের মাঝে আলোচনা করব বেসিক ইংলিশ গ্রামার। বেসিক ইংলিশ গ্রামার এই জার্নিটি আমাদের চলবে এন্ড অফ দ্য গ্রামার পর্যন্ত। তো আসো আমরা কথা নাতি দীর্ঘ করে ক্লাস শুরু করি। বেসিক ইংলিশ গ্রামার। আসলে বেসিক ইংলিশ গ্রামার কি, অনেকেই প্রশ্ন করে ইংলিশ গ্রামার আবার বেসিক কিসের। বেসিক মানে মৌলিক, অর্থাৎ গ্রামারে অনেকগুলো পার্ট থাকে, আমরা জানি পড়ার অনেক ধরন থাকে। যে আমরা একাডেমিক যেটা ক্লাসে পড়ে এসেছি, যে কতিপয় কিছু নিয়ম কানুনগুলো আমরা পড়েছি, সেই বিষয়ের উপরে আমরা প্র্যাকটিস করছি এবং সেই বিষয়ের উপর পরীক্ষা দিছি। কিন্তু এর বাইরেও কিছু মূল বিষয়গুলো থাকে যেগুলো সাধারণত বোর্ড বইগুলো তো থাকে, কিন্তু আমাদের সিলেবাস থাকে না, সিলেবাসের বহির্ভূত। এর জন্য আমরা সেভাবে পড়িও না। কিন্তু জবের ক্ষেত্রে বা অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে ঠিকই সেগুলো পড়াশোনার প্রয়োজন পড়ে। এই জন্য যারা ছোট আছো, কোমলমতি শিক্ষার্থী, তাদেরকে বলবো যে এখন থেকেই কিছু কিছু করে এই মূল বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করার জন্য, যাতে পরবর্তীতে আমাদের মতন যখন দাদা ভাই আদু ভাই হয়ে যাওয়া, তখন যাতে আর কষ্ট করে এগুলো দ্বিতীয়বার না পড়া লাগে। তো বেসিক শব্দের অর্থ হচ্ছে মৌলিক, ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে কাজ করবে। ইংলিশ শব্দের অর্থ হচ্ছে ইংরেজি। ইংলিশ হচ্ছে ইংরেজি। ইংলিশ এর বাংলা হচ্ছে ইংরেজি, ইংলিশের বাংলা কিন্তু ইংলিশ না। আর গ্রামার শব্দের অর্থ হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ কি? বীজ গাজক ক্রিজগণ। ব্যাকরণ এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ, অর্থাৎ কোনো একটি ভাষাকে বিশেষভাবে বিশ্লেষণ করার যে প্রক্রিয়া, মাধ্যম, সেই বিষয়বস্তু সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করে ভাষা সম্পর্কে, সেই বিষয়টাকে আমরা গ্রামার বলে থাকি বা ব্যাকরণ বলে থাকি। এরকম গ্রামার বা ব্যাকরণ প্রত্যেক ভাষারই আছে। বাংলা যেটা আছে সেটাকে আমরা বলি বাংলা ব্যাকরণ। এরপরে ইংরেজি যেটা আছে সেটাকে আমরা বলি ইংলিশ গ্রামার। আরবিতে আছে সেটাকে আমরা আরবি ব্যাকরণ, বা যেমন নাহু সরফ, এগুলো নিয়ে আমরা পাঞ্জেগান্স এগুলো বলে থাকি। এগুলো সবই গ্রামার আলোচ্য বিষয়। ফার্সিতে আছে, উর্দুতে আছে। প্রত্যেকটা ভাষারই নিজস্ব স্বকীয়তা আছে। সেই স্বকীয়তার উপর ভিত্তি করে এই ব্যাকরণগুলো ভাষাবিজ্ঞানীরা তৈরি করে থাকেন। তো ইংরেজিতে এরকম একটা বিশ্লেষণধর্মী বিষয় আছে, যেটাকে ইংরেজি গ্রামার বা ইংলিশ ইংলিশ গ্রামার বা ইংরেজি গ্রামার বা ইংরেজি ব্যাকরণ বলা হয়ে থাকে। তো এর মূল যে টপিকসগুলো থাকবে, অর্থাৎ ক্ষুদ্র থেকে আমরা শুরু করবো, একদম প্রথম থেকে, যে প্রত্যেক ভাষারই যে কিছু মৌলিক বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো মিল থাকে। সেটি হচ্ছে প্রত্যেক ভাষার মৌলিক বিষয় হচ্ছে চারটি। আমরা পর্যায়ক্রমে এই চারটির প্রত্যেকটি বিষয় নিয়ে কাজ করব। এক নম্বরে হচ্ছে ধ্বনিতত্ত্ব। ধ্বনি তত্ত্ব, যেটাকে ইংলিশে বলবো আমরা ফোনোলজি। PHONOLOGY, ফোনোলজি। দুই নম্বরে আছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। শব্দতত্ত্ব এর অপর নাম হচ্ছে রূপতত্ত্ব, যেটাকে আমরা বলে থাকি মরফোলজি। শব্দতত্ত্ব বা শব্দতত্ত্ব, অতএব বা রূপতত্ত্ব। তো এগুলোর কেন এই শব্দতত্ত্বকে রূপতত্ত্ব বলা হয়, এরও বিশ্লেষণ আমি দেব। এটার ইংরেজি হচ্ছে মরফোলজি। তিন নম্বরে আছে বাক্যতত্ত্ব বা পদক্রম, সিনট্যাক্স। বাক্যতত্ত্ব বা পদক্রম, এর ইংলিশ হচ্ছে সিনট্যাক্স। চতুর্থ হচ্ছে অর্থতত্ত্ব বা সেমেন্টিক্স। অর্থতত্ত্ব
তত্ত্ব বা সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স। আমরা আজকে আলোচনা করব ধ্বনিতত্ত্ব নিয়ে, অর্থাৎ ভাষার যে ক্ষুদ্রতম উপাদানগুলো থাকে সেটাকে আমরা বলে থাকি ধ্বনি বা ধ্বনিমূল বা ধাতুমূল। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। একটা কোশ্চেন 18তম নিবন্ধনে দেখেছিলাম যে এসেছে যে বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি। বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে পদ। বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে পদ। আর ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। এখানে একটি বিষয় কাজ করে, টেকনিক্যাল ব্যাপার, সেটি হচ্ছে যে ধ্বনি ফোনোমিন বা ফোনোমিন ধ্বনিটি কি? একটি ভাষা যখন উৎপত্তি হয় তখন তার মূল তৈরি হয়ে হচ্ছে ধ্বনি। অর্থাৎ মানুষ যখন, বাচ্চারা যখন এই যে আধো আধো কথা বলা শেখে, এগুলো একটা ধ্বনি। এই ধ্বনিকে যখন লিখিত রূপ দেওয়ার প্রয়োজন পড়ে তখন ভাষাবিজ্ঞানীরা এই ধ্বনিকে লিখিত রূপ দেওয়ার জন্য সাংকেতিক চিহ্ন ব্যবহার করে থাকে, যেটাকে আমরা সিম্বল বা সংকেত বা প্রতীক বা যেটা যে কোনো একটা কিছুতে আখ্যায়িত করতে পারি। তো এই যে সাংকেতিক চিহ্নগুলো তৈরি করা হয় এগুলোকে বর্ণ বলা হয়। এগুলোকে কি বলা হয়? বর্ণ বলা হয় বা লেটার। বর্ণ বা লেটার। ধ্বনির পরে এই ধ্বনির দ্যোতক প্রকাশক যে চিহ্নগুলো থাকে সেগুলোকে বর্ণ বলা হয়। আমি মূল জায়গাগুলোতে একদম উৎপত্তি থেকে আসছি। আচ্ছা, বর্ণ কি? ধ্বনি দ্যোতক। এই দ্যোতক শব্দের অর্থ অর্থাৎ প্রকাশক, দ্বারা প্রকাশক যেটাকে বলা হয় সেটাকে বলা হয় দ্যোতক। ধ্বনি দ্যোতক অথবা ধ্বনি প্রকাশক। সাংকেতিক চিহ্নকে বর্ণ বা ইংলিশে লেটার। যেহেতু ইংলিশ কাজ করতেছি সেহেতু ইংলিশটা আমি দিব, লেটার বলে। এখন অনেকগুলো লেটার মিলে, অনেকগুলো বর্ণ মিলে একটি বর্ণমালা হয়। এই কোশ্চেনটা খুবই কম্পিটিটিভ যে বর্ণমালা কয়টি? বর্ণমালা একটি। বর্ণমালা একটি। বর্ণ সংখ্যা প্রত্যেক ভাষায় বর্ণমালা একটি, আর ভাষা অনুযায়ী বর্ণের সংখ্যা নির্দিষ্ট হয়। তাহলে বর্ণ সংখ্যা ইংরেজিতে ইং লিখে দিলাম 26টি। যেমন অনেকগুলো ফুল নিয়ে একটি মালা হয়, তাকে আমরা বলে থাকি ফুলের মালা। ঠিক তদ্রূপ অনেকগুলো বর্ণ নিয়ে একটি মালা তৈরি হয় যাকে আমরা বলে থাকি বর্ণমালা। ইংরেজিতে এই বর্ণমালা বা এটার ইংরেজি নাম হচ্ছে অ্যালফাবেট। অ্যালফাবেট। বর্ণমালা একটি, বর্ণ সংখ্যা 26টি। এখন এই 26টিকে বিভিন্নভাবে বিজ্ঞানীরা বিভক্ত করে দেখিয়েছেন যে এই লেটার কত প্রকার, হাউ মেনি টাইপস অফ লেটার অথবা হাউ মেনি কাইন্ডস অফ লেটার। লেটারকে প্রথমত দুইটি ভাগে শ্রেণীবিভক্ত করা হয়। একটি হচ্ছে তোমার ইন অ্যাকর্ডিং টু রাইটিং। অর্থাৎ লেখার ভিত্তিতে আবার দুই প্রকার। কি কি? এক নম্বরে আছে
ক্যাপিটাল লেটার। এটা প্রোনাউন্সিয়েশন আর পাঞ্চুয়েশন এটার মধ্যে আমরা পড়ে থাকি, অর্থাৎ বড় হাতের অক্ষর যেটাকে বলি বা বড় হাতের বর্ণ। অক্ষর আর বর্ণ দুইটা জিনিস আবার আলাদা। একটি বর্ণ যখন মুক্ত থাকে তখন তাকে আমরা বলে থাকি অক্ষর, আর যখন বদ্ধ থাকে তখন আমরা তাকে বলে থাকি বর্ণ। তার মানে হচ্ছে অক্ষর এবং বর্ণ দুটি বিষয় কিন্তু সম্পূর্ণ পৃথক। এটা বাংলা গ্রামারে আমরা শিখব। ক্যাপিটাল লেটার, এরপর আছে স্মল লেটার, ছোট হাতের বর্ণ। ছোট হাতের বর্ণ বা অক্ষর। আচ্ছা, এরপরে ইন অ্যাকর্ডিং টু প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ উচ্চারণের ভিত্তিতে আবার এই লেটার দুই প্রকার। ইন অ্যাকর্ডিং টু প্রোনাউন্সিয়েশন, উচ্চারণের ভিত্তিতে। উচ্চারণের ভিত্তিতে চিরায়ত যে তথ্য, অর্থাৎ পুরাতন যে মতবাদ, সেই মতবাদ অনুযায়ী লেটার হচ্ছে দুই প্রকার। এক নম্বরে হচ্ছে VOWEL, ভাওয়েল, একে বাংলায় বলে স্বরবর্ণ। দ্বিতীয় হচ্ছে কনসোন্যান্ট। কনসোন্যান্ট এর বাংলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এটা হচ্ছে পুরাতন মতবাদ। আমি এখানে লিখে দেই যে এনশিয়েন্ট মতবাদ, পুরাতন মতবাদ। অধুনা মতবাদ অনুযায়ী, আচ্ছা এখানে পুরাতন মতবাদ অনুযায়ী যে স্বরবর্ণ আছে সেগুলো হচ্ছে পাঁচটি: এ, ই, আই, ও, ইউ। এগুলো হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ কি? যে সকল বর্ণ উচ্চারণের সময় মুখ গহ্বরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোকে আমরা বলে থাকি স্বরবর্ণ। আর যে সকল বর্ণ উচ্চারণের সময় মুখ গহ্বরের মধ্যে বাধাপ্রাপ্ত হয় সেগুলোকে আমরা বলে থাকি ব্যঞ্জন বর্ণ। যেমন BCD, FG, এইচ, জেকেলেমেন, JKLMN, এইভাবে করে জেড পর্যন্ত অনেকগুলো আছে। অর্থাৎ রেস্ট অফ ভাওয়েল, AEIOU। এখানে লক্ষণীয় দেখো, এ যখন আমি উচ্চারণ করছি তখন এই স্বরযন্ত্রের, বাকযন্ত্রের কোথাও এটি বাধাপ্রাপ্ত হচ্ছে না অথবা তাড়নাও দিচ্ছে না। কোনো বাধা নাই, কোনো তাড়নাও নাই। ই কোথাও বাধা পাচ্ছে না। আই, ও, ইউ, অর্থাৎ মুখের ঠোঁট থেকে শুরু করে, ওষ্ঠ থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত কোথাও কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না। এই জন্য এটিকে বলা হয় স্বরবর্ণ অথবা ভাওয়েল। দ্বিতীয়টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জনা দেবে অর্থাৎ তাড়না দেবে, বাধাপ্রাপ্ত হবে। বি, দেখো আমাদের ওষ্ঠ এবং অধর দুইটা কিন্তু মিলে যাচ্ছে, অর্থাৎ ঠোঁট দুটো মিলে উচ্চারণ হচ্ছে কি বি, এবং ভিতর থেকে একটা বাতাসের চাপ সৃষ্টি করার মাধ্যমে এটি উচ্চারণ হচ্ছে। এরপরে দেখো সি, সি এখানে আমরা দেখতে পাচ্ছি যে অগ্রতালু, পশ্চাৎতালু, অর্থাৎ অগ্রভাগের যে দাঁত আছে, দন্তমূল, সেগুলো কিন্তু একত্রিত হয়ে যাচ্ছে এবং জিহ্বার একটি প্রেসার হচ্ছে। ডি, ডি আমাদের মুখের উপরের তালু, অগ্রের উপরের তালু এবং জিহ্বার আগার উল্টা পিঠ থেকে উচ্চারণ হচ্ছে ডি। এই যে ব্যঞ্জনা হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, এই জন্য এটাকে বলা হয়
ব্যঞ্জন বর্ণ। অধুনা বিজ্ঞানীরা এই ব্যঞ্জন বর্ণ এবং ভাওয়েল এর মধ্যে আরেকটি প্রকারভেদ টেনেছেন, সেটি হচ্ছে সেমি ভাওয়েল। অর্থাৎ এরা বলছে যে উচ্চারণের ভিত্তিতে এই কনসোনেন্টগুলো হচ্ছে এই উচ্চারণের ভিত্তিতে বর্ণগুলো হচ্ছে 3 প্রকার। 1 নম্বরে হচ্ছে ভাওয়েল, এখানে একটি মোজা আছে অর্থাৎ স্বরবর্ণ। আমার যারা পুরাতন ছাত্র আছো, যারা কোচিংয়ে পড়েছো, তাদের এগুলো একদম মুখস্থ আমি জানি, তো তোমাদের ভালোই লাগবে অনেকদিন পরে ভিডিও ক্লাস দেখে। স্বরবর্ণ, এরপরে রয়েছে ভাওয়েলের পরে রয়েছে সেমি ভাওয়েল। আমি এগুলো খুব মজা করে পড়িয়েছি, হ্যাঁ, এগুলো আমার পড়াতে খুব মজা লাগতো এবং ছেলেপেলে বুঝতে খুব ভালোভাবে বুঝতো। দেখো এই যে সেমি ভাওয়েল, এটা কিন্তু বাংলা গ্রামেরও আছে, হ্যাঁ, অর্ধ স্বর WY, অর্থাৎ আমরা বাংলা গ্রামারে বাংলা ব্যাকরণে পড়েছি যে WY, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। তোমরা বাংলা ব্যাকরণের ধ্বনির পরিবর্তনে ওই অংশের মধ্যে এগুলো পাবা, অশ্রুতি বসতি, অশ্রুতি বশ্রুতি। ওখানে সেমি ভাওয়েল, অর্থাৎ দেখো এখানে ভাওয়েল বলা হয়েছে 5টি, AEIOU, আর সেমি ভাওয়েলের মধ্যে বলা হয়েছে W এবং Y। তো আরেকটি প্রকার আমরা জানি, সেটা হচ্ছে কনসোনেন্ট। খেয়াল করো, ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের মধ্যে আমরা আগে কিন্তু AWY দিছিলাম, অর্থাৎ BCD FG, এইভাবে করে AWYও ছিল। যেহেতু রেস্ট অফ স্বরবর্ণ বলেছি, তার মানে স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েল বাদে বাকিগুলো সবই ছিল কনসোনেন্ট। কিন্তু আধুনিক বিজ্ঞানী ওরা বলতেছে যে না, এটা এই WY এর উৎপত্তি হচ্ছে তোমার ভাওয়েল থেকে, আর ব্যবহার হচ্ছে ব্যঞ্জন বর্ণের মধ্যে। তো এই জন্য এই WY কে এরা বলছে যে এরা হচ্ছে অর্ধস্বর, যেহেতু ওর জন্ম হচ্ছে ভাওয়েল থেকে আর ব্যবহার হচ্ছে কোথায়, কনসোনেন্টে। তো অর্ধস্বর মানে কি, আবার অর্ধব্যঞ্জন। তাহলে অর্ধস্বর মানে অর্ধ, এর অর্ধেক হচ্ছে স্বরবর্ণের অন্তর্ভুক্ত আর অর্ধেক হচ্ছে ব্যঞ্জন বর্ণের অন্তর্ভুক্ত। অর্ধস্বর অর্ধব্যঞ্জন এভাবে তো নামকরণ করা হয় না। এই জন্য যেহেতু এটা স্বরবর্ণের সাথে একটা সম্পর্ক বিদ্যমান প্রকৃষ্টরূপে, যেহেতু উৎপত্তিটা এখান থেকে, এই জন্য এই ভাওয়েলের অন্তর্ভুক্ত করে এটা নামকরণ করা হয়েছে সেমি ভাওয়েল। আমি দেখাবো কিভাবে হইল। দেখো W ইউ যোগ ইউ সমান সমান কি W, আবার ওয়াই দেখো ও যোগ আই ইকুয়াল টু কত ওয়াই। তাহলে অধুনা বিজ্ঞানের মতে যে ইন অ্যাকর্ডিং টু প্রনাউন্সিয়েশন, উচ্চারণের ভিত্তিতে লেটার হচ্ছে 3 প্রকার: ভাওয়েল, সেমি ভাওয়েল, কনসোনেন্ট। ভাওয়েল, সেমি ভাওয়েল, কনসোনেন্ট। আশা করি আমরা এই ধ্বনি এবং ধ্বনি দ্যোতক যে সাংকেতিক চিহ্নগুলো রয়েছে ইংরেজিতে, এই বিষয়ের উপরে আমরা একটা সম্যক ধারণা পেয়েছি। আমরা এখন চলে যাব বর্ণের পরে, অর্থাৎ লেটারের পরে যে আলোচ্য বিষয়টি, সেটি হচ্ছে শব্দ। সেই শব্দে ব্যাকরণের ভাষায় শব্দ আর বিজ্ঞানের ভাষায় শব্দ দুইটি কথা বিপরীত অর্থ প্রকাশ করে থাকে, ভিন্ন অর্থ প্রকাশ করে থাকে, নট বিপরীত। ভিন্ন অর্থ কেমন? বিজ্ঞানের ভাষায় আমরা শব্দ সাধারণত বলে থাকি আওয়াজকে, যেটাকে গ্রামার বা ব্যাকরণের ভাষায় বলা হয় সাউন্ড। ব্যাকরণের ভাষায় যে শব্দ, সেটার নাম হচ্ছে ওয়ার্ড, WORD, ওয়ার্ড। এটাকে আমরা বলে থাকি শব্দ।
শব্দ হওয়ার জন্য কিছু শর্তাবলী রয়েছে। শব্দ কারা? শব্দ হচ্ছে এক বা একাধিক, এক বা একাধিক বর্ণ অর্থ প্রকাশ করলে, অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। তাহলে এক বা একাধিক বর্ণ অর্থ প্রকাশ করলে বা সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। দেখো, ইংরেজি বর্ণমালার মধ্যে আমরা একটা বর্ণ পড়েছি এ। এই এ শব্দের অর্থ হচ্ছে প্রথম, এক নম্বর। এ অর্থ হচ্ছে উৎকৃষ্ট। এরকম অনেকগুলো অর্থ হয়। তার মানে আবার এ মানে কি? একজন। এগুলো সব প্রকাশ করে থাকে কি? এ। তার মানে এ কিন্তু একটি শব্দ। আবার একাধিক যেটা বলা হয়েছে এখানে, দেখো, অ্যাক্টিভ। অ্যাক্টিভের অর্থ হচ্ছে সক্রিয়। একাধিক বর্ণ কিন্তু পাশাপাশি বসেছে, সংযুক্ত হয়ে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে, যার কারণে এই অ্যাক্টিভ ও একটি কি শব্দ। শব্দ হতে গেলে এই শর্তগুলো পালন করতে হবে, অর্থাৎ এক বা একাধিক বর্ণ হতে হবে এবং সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করতে হবে। যদি অর্থ প্রকাশ না করে তাহলে সেটি কোনোভাবেই ব্যাকরণের ভাষায় শব্দ হতে পারবে না। যেমন আমরা বলে থাকি যে বন্ধু টন্ধু বাদ দে, বন্ধুরা ক্ষতিকর। অনেকে বলে যে, আচ্ছা এটা অমিট করে যাই, কারণ বন্ধু জীবনে প্রয়োজন আছে, বন্ধু ছাড়া চলা যায় না। তবে সৎ বন্ধু বা ভালো বন্ধু প্রয়োজন। নিশাচর বন্ধু হলে বিপদ আছে আমার মতো। নিশাচর মানুষ আমি, আমার সাথে কিন্তু বন্ধুত্ব করতে হলে আবার ঘুম হারাম হয়ে যাবে। তো দেখো, অ্যাক্টিভ বা সক্রিয়, আমরা বলি লাঠি টাঠি দে তো, লাঠি। লাঠি টাটি। এই যে লাঠি, এর কিন্তু একটা নির্দিষ্ট অর্থ আছে। লাঠি যখনই আমি বলবো তখন তোমাদের চোখের সামনে একটি বস্তুর প্রতীক ভেসে উঠবে যে এর নাম হচ্ছে লাঠি। কিন্তু টাটি যদি বলা হয়, টাটি কি? হোয়াট ইজ কল্ড টাটি? টাটি কিন্তু কেউ দেখাতে পারবে না। যদি দেখাতে পারে তাহলে টাটিও কিন্তু শব্দ হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি যে সুনির্দিষ্ট অর্থ থাকতে হবে। সুনির্দিষ্ট অর্থ থাকলেই তবে মাত্র সেটি কি শব্দ। তাহলে আমরা পড়লাম ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়ে ধ্বনিতত্ত্ব কি, ধ্বনিতত্ত্ব কি নিয়ে কাজ করে, এবং বর্ণ, আলফাবেট বা বর্ণমালা, এরপরে গেলাম শব্দ। এবার আসবো শব্দের বিশ্লেষণ, যেটাকে আমরা বলবো সিলেবল। পর্যায়ক্রমিকভাবে আমি তোমাদের এই ইংলিশ গ্রামারটা পরিপূর্ণ শেষ করে দেব। শব্দাংশ, শব্দাংশ। শব্দাংশ কি? শব্দাংশ হচ্ছে একটি শব্দের যতটুকু অংশ একবার উচ্চারণ হয় তাকে বলা হয় শব্দার অংশ বা শব্দাংশ। তাই শব্দাংশের মধ্যে আমি কিছু উদাহরণ এখানে দিই। দেখো, এ কয়বার উচ্চারণ হয়েছে? একবারে, কোনো বিভক্ত করার প্রয়োজন হয় নাই। কিন্তু যদি বলি অ্যাক্টিভ, অ্যাক্টিভ কয়বার উচ্চারণ হয়েছে? দুইবার উচ্চারণ হয়েছে। এরপরে যদি আরেকটা শব্দ দেই, যেমন ইন্টারনেট, কয়বার উচ্চারণ হয়েছে? ইন্টারনেট, তিনবার। আবার যদি দেই ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ইন্টার
ন্যাশনাল। কয়বার উচ্চারণ হয়েছে? 4 বার। এরকম অনেক হতে পারে। বড় বড় অর্থপূর্ণ যে শব্দগুলো আছে, বৈজ্ঞানিক যে নামগুলো আছে, বুফো মেলানোস্টিকটাস, তারপরে বিভিন্ন রোগের নাম আছে অনেক বড় বড়, সেগুলো সবই তোমার 3-এর অধিকবার উচ্চারণ হয়ে থাকে। তো এখানে বিষয়টি হচ্ছে, আমি যেটা বোঝাতে চেষ্টা করছি, যে একটি শব্দ যে কয়বার ভেঙে ভেঙে উচ্চারণ করা যায় এর উপরে ভিত্তি করে নামকরণ করা হয়। তো দেখো, আমরা জানি যে মনো শব্দের অর্থ কিন্তু এক। মনো শব্দ অর্থ এক। যেমন কার্বন মনো অক্সাইড, আমরা যারা বিজ্ঞানে পড়েছি, কার্বন মনো অক্সাইড CO, অর্থাৎ একটা অক্সিজেন পরমাণু আছে। ঠিক তদ্রূপ এখানে একটি বারেই এই শব্দটা উচ্চারণ হওয়ার কারণে তাকে আমরা বলে থাকবো যে মনো মানে এক। তাহলে এর নামকরণ কিভাবে হবে? যেই শব্দ বা যে শব্দের অংশ একবার উচ্চারণ হয় তাকে বলা হয় মনোসিলেবল। ওকে, 2বারে উচ্চারণ হলে তাকে আমরা বলবো ডাই। ডাই মানে দুই। ডাই মানে কি? দুই। ডাই সিলেবল। এটাকে নাম দিয়ে দিই একবারে, তাহলে আর তোমাদের আলাদা করে সংজ্ঞা দেওয়ার কোনো প্রয়োজন হবে না, আমি আশা করি। তাহলে একবারে উচ্চারণ হলে মনো, 2বার উচ্চারণ হলে ডাই, 3বারে উচ্চারণ হলে ট্রাই। TRI, ট্রাই। ট্রাই শব্দের অর্থ হচ্ছে 3, ট্রাই সিলেবল। আর 3-এর অধিকবারে যদি উচ্চারণ হয় তাহলে আমরা সেটাকে বলবো পলি সিলেবল। এখন ব্যাখ্যা দিব। যেমন দেখো, এই পলি শব্দের অর্থ কি? পলি শব্দের অর্থ হচ্ছে বহু। যেমন পলিটেকনিক বলা হয়, যে পলিটেকনিক শব্দের অর্থ হচ্ছে বহু কৌশল। পলিটেকনিক একটা 4 বছরের ডিগ্রি অফার করে, যেখানে প্রায় 52টা বিষয়ের উপরে দক্ষতা দেওয়া হয়, সব পড়ানো হয়। এখানে পড়ানো হয় না আমি তো কিছু পাই না, সবই পড়ায় এরা। বাংলা, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, নন মেজরে যত সাবজেক্ট আছে, ইকোনমিক্স, তারপরে রাষ্ট্রবিজ্ঞান, তারপরে তোমার হচ্ছে সোশ্যোলজি, কি নাই সব আছে। তারপরে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, সব পড়ানো হয়। এর কারণে কিন্তু এটাকে কি বলা হয়? পলিটেকনিক বলা হয়। তো পলি শব্দের অর্থ বহু। এরপর আছে পলিথিন, পলিমারকরণ, এরকম বিভিন্ন শব্দের সাথে আমরা কিন্তু যথাযথভাবে পরিচিত। তো সেই সুবাদে আমরা এটা শর্টকাটে মনে রাখতে পারি, পলি শব্দের অর্থ বহু। 3-এর অধিকবারে যে শব্দ উচ্চারণ হবে তাকে আমরা বলবো পলিসিলেবল। তো পলিসিলেবলের কয়েকটা সংজ্ঞা শব্দ যদি আমরা দিই, দেখো, কমিউনিকেশন, তারপরে রয়েছে ইন্টারন্যাশনাল, এরকম বড় বড় অনেক ধরনের শব্দ আছে। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার যে শব্দের অংশ একবার উচ্চারণ হয় তাকে বলা হয় মনোসিলেবল, যেটি 2বার উচ্চারণ হয় তাকে বলা হয় ডাইসিলেবল। যেমন ইন্টার, তারপরে অ্যাক্টিভ, এরকম বিভিন্ন। ইন্টারনেট 3বার উচ্চারণ হয়, ইন্টারনেট, উপরেরটা অ্যাক্ট, তারপরে অ্যাক্টিভ। তারপরে দেখো 4বারে উচ্চারণ হচ্ছে ইন্টারন্যাশনাল, 4বারে উচ্চারণ হচ্ছে। এগুলো সব হচ্ছে পলি। তো আজকে এ পর্যন্তই থাকবে। আমরা আগামী দিন পার্টস অফ স্পিচ নিয়ে কাজ করব, অর্থাৎ শব্দাংশের পরেই চলে যায় পার্টস অফ স্পিচের মধ্যে। পার্টস অফ স্পিচ একটি ব্যাপক বিষয়। পার্টস অফ স্পিচের 4টি প্রকার আছে, প্রত্যেকটি প্রকার আবার কয়েক ভাগে বিভক্ত। এগুলোর অনেক শাখা প্রশাখা রয়েছে। আমরা এগুলো নিয়ে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে গ্র্যাজুয়ালি ক্লাসগুলো করব এবং তোমাদেরকে আপলোড করে দিব। তো আশা করি এতক্ষণ ধৈর্য ধারণ করে ক্লাসটি করে তোমরা কিছু শিখতে পেরেছো। আর যদি কারো কোনো কিছুতে প্রবলেম থাকে, বোঝার সমস্যা থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এই শিক্ষা নিয়ে কাজ করার জন্য
উদ্বুদ্ধ করে অবদান রাখবে। তো আজ আর নয়, ইনশাল্লাহ আগামী আবার কোনো একদিন দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।